এখন আমরা ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টের উপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। এগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাতে আসতে দেখা গেছে। সুতরাং এই ধরনের প্রশ্নর দিকে বা নজর রেখে তোমরা প্রস্তুতি নেবে, এটা আমি আশা করব। বলছে অর্ডার অফ স্টেবিলিটি অফ +2 অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট। তো এখানে তোমার নিশ্চয়ই মনে আছে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে আমি এরকম একটা ট্রিক শিখিয়েছিলাম যে পরপর বলে যেতে হবে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এদের প্রত্যেকটার +2 অক্সিডেশন স্টেটের জন্য ইলেকট্রনিক কনফিগারেশনটা তুমি চট করে বলে দিতে পারবে এভাবে। যেমন ধরো ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম কততে আছে? 1 2 3 4, তাহলে এটা 3d4 ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবে। আচ্ছা, ম্যাঙ্গানিজ 2+, ম্যাঙ্গানিজ দেখো 5-এ আছে, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হলো 3d5। আয়রন 6-এ আছে, তাহলে 3d6। এই কায়দাটি একটু শিখে যাও। এবং কোবাল্ট হচ্ছে 7-এ আছে, তো 3d7। আচ্ছা, এবার এদের প্রত্যেকের ছবিটাকে এঁকে ফেলো। আচ্ছা, এবার কটা আনপেয়ার ইলেকট্রন আছে? এখানে আছে হচ্ছে 4টা। এখানে এই ছবিগুলিকে আবার এঁকে ফেলো। পাঁচটা এখানে, চারটা, এখানে আনপেয়ার ইলেকট্রন কটি রয়েছে? 3টা। তো এই যে পুরো ব্যাপারটি, এটি দাঁড়িয়ে আছে, মানে এই প্রশ্নটির উত্তর স্পিন কোরিলেশন তথা এক্সচেঞ্জ এনার্জি সম্পর্কে তো অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে তোমরা পড়েছো। এনসিইআরটির অ্যাটমিক স্ট্রাকচারের লাস্ট পেজটায় দেখবে এটি দেওয়া আছে। এটার মানে হচ্ছে ইলেকট্রনগুলির মধ্যে এক্সচেঞ্জ হওয়া, এর ফলে কিছুটা এনার্জি রিলিজড হওয়া। তো এটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে কার জন্য হবে? ম্যাঙ্গানিজের জন্য। এই কারণে হাফ ফিল্ড আর ফিল্ড অরবিটাল গুলো এক্সট্রা অর্ডিনারিলি স্টেবল হয়। এছাড়া আরো একটি কারণ রয়েছে, সিমেট্রি, যে সিমেট্রিটা কিন্তু এখানেও উপস্থিত আছে। আচ্ছা, 2টো 4 যাদের আছে তারা মাঝে থাকবে এবং সবচেয়ে শেষে থাকবে CO2+। এই জায়গাটা একটু বোঝাই। এখানে দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে 4টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে এবং আয়রনের ক্ষেত্রেও 4টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। কিন্তু আয়রনের ক্ষেত্রে যে ইলেকট্রনটা আছে সেটার এইভাবে এক্সচেঞ্জ হওয়ার
আরো বেশি পসিবিলিটিস থাকবে। সেই জন্য ক্রোমিয়ামের চেয়ে আয়রনটার স্টেবিলিটি বেশি, কিন্তু কোবাল্টের স্টেবিলিটি আবার ক্রোমিয়ামের চেয়ে কম। এমনটা কেন হলো? দেখো, দুটো করে ইলেকট্রন একসাথে যখন থাকে তখন তো একটা ইন্টার ইলেকট্রনিক রিপালশনও কাজ করে, যেটা এখানেও ছিল, তবে এখানে সেটা রিসিসিভ ছিল, এখানে ডমিনেন্ট হয়ে গেছে, দুখানা আছে বলে। সেই কারণে কোবাল্টের স্টেবিলিটিটা কিন্তু 2+ এর ক্রোমিয়ামের চেয়ে কম হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এই দুটো করে ইলেকট্রন থাকার ফলে এক্সচেঞ্জের সম্ভাবনা বাড়ে, ফলে এক্সচেঞ্জ এনার্জি বাড়ে, তেমনি আবার উল্টো দিকে ইন্টার ইলেকট্রনিক রিপালশনও কাজ করে। তো যদি ইন্টার ইলেকট্রনিক রিপালশন ফ্যাক্টর বেড়ে যায় তাহলে তো স্টেবিলিটি কমে যাবে, যেমনটা CO2+ এর ক্ষেত্রে আমরা দেখলাম। এই ধরনের প্রশ্ন কিছুটা আউট অফ ট্র্যাক, আমি মানছি, কিন্তু পরীক্ষায় আসতে দেখা গেছে। পরের প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি আমার মনে আছে একবার IIT-তে এসেছে। এখানে বলছে the color of light absorbed by an aqueous solution of copper sulfate। তো আমরা জানি যে কালারটা আসে কিভাবে। এই হলো গ্রাউন্ড স্টেট, এই হচ্ছে এক্সাইটেড স্টেট। কিছুটা এনার্জি এলো, এখানে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটার এক্সাইটেশন হলো, তারপরে এখান থেকে কিছুটা এনার্জি, যেটা অ্যাবজর্ব হলো সেটা তো এক্সাইটেশনের কাজে লাগলো, আর যেটা অ্যাবজর্ব হলো না সেটা বেরিয়ে এলো, আমাদের চোখে কালার হিসেবে ধরা পড়লো। তো এখানে যে কালারটা আমরা দেখতে পাই কপার সালফেটের জন্য, সেটা হচ্ছে ব্লুইশ গ্রিন কালার, এখানে দেখা যায়। তার মানেটা কি? তার মানে হচ্ছে যেটা অ্যাবজর্বড হয় সেটা কমপ্লিমেন্টারি টু দ্য ব্লুইশ গ্রিন কালার। তাহলে আমি বলতে পারি এটাই হচ্ছে এখানকার নোটওয়ার্থি পয়েন্ট, the complementary color is absorbed, তাই তো? এবার এখানে ফিজিক্সের বইতে দেখবে কালার হুইল বলে একটা জিনিস আছে। এটাকে কিভাবে দেখতে হয়, এই হুইলটার উল্টো দিকে দেখতে হয়। ধরো এইখানে ব্লুইশ গ্রিন কালারটা আছে, তার ঠিক উল্টো দিকে যেটা আছে সেটা হচ্ছে অরেঞ্জ রেড। সুতরাং এক্ষেত্রে এই অরেঞ্জ রেড কালারটা অ্যাবজর্ব হয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক। কোশ্চেন নাম্বার 3-তে আসা যাক। ইনকারেক্ট অ্যাবাউট দ্য ল্যান্থানয়েডস। There is a gradual decrease in the radii of the members with increasing atomic number in the series. Yes, এটা সঠিক কথা। তার কারণ হচ্ছে ল্যান্থানয়েড contraction due to poor screening effect of f orbital। আমাকে তো বলেছে ইনকারেক্ট বার করতে, এটা তো কারেক্ট হয়ে গেল। বলছে অল দ্য মেম্বার্স এক্সিবিট +3 অক্সিডেশন স্টেট, এটাও সঠিক কথা। তার কারণ হচ্ছে যদি আমি আয়নাইজেশন এনার্জি 1, 2 আর 3 কে অ্যাড করি, যেটা কিনা পজিটিভ ভ্যালু,
সেটা হাইড্রেশন এনথালপির চেয়ে ছোট হয়। এর ফলে পুরো প্রসেসটা এনার্জেটিক্যালি ফেভারেবল হয়। তাহলে এটার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি যে এটা এনার্জেটিক্যালি ফিজিবল বা ফেভারেবল। এবারে সেটা কেন হলো তার কারণটি আমি এখানে বলেছি। তারপরে বলছে সিমিলার প্রপার্টিজ এর জন্য দ্য সেপারেশন অফ দ্য ল্যান্থানয়েডস ইজ নট ইজি। একদম, এটা আয়ন এক্সচেঞ্জ রেজিন এইভাবে করা হয়, এবং আমি যখন তোমাদের মেটালার্জি পড়িয়েছি সেখানে এটা ডিটেল ডিসকাসড হয়েছে। বলছে availability of 4f electrons results in the formation of compounds in +4 oxidation state for all the members of the series। এটা ভুল এবং এটাই অ্যান্সার। কিন্তু কেন? এই যে ফর অল বলেছে এই জায়গাটাতে অবজেকশন। নট অল, অনেকের ক্ষেত্রে হয়, যেমন ধরো সেরিয়াম 4+, হ্যাঁ এটার এক্সিস্টেন্স আছে, এর হাফ ফিল্ড ইলেকট্রনিক ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন মানে 4f এর আগে পর্যন্ত সব ফিল্ড। তাই বলে এমনটা নয় যে সবাই +4 অক্সিডেশন স্টেট দেখায়। সবাই দেখায় যেটা সেটা হচ্ছে +3টা সবাই দেখায়। তার কারণটা আমি একটু আগেই তো বললাম যে আয়োনাইজেশন এনার্জি 1 2 3 কে যোগ করলে যে যোগফল সেটা হাইড্রেশন এনথালপির চেয়ে কম হয়। হাইড্রেশন এনথালপির নেগেটিভ সাইন আছে, এর ফলে পুরো প্রসেসটা ডেল্টা এইচ নেগেটিভ হয়, যার ফলে ডেল্টা জিও নেগেটিভ হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আচ্ছা, এবার আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে নিচের কোনটি ডায়াম্যাগনেটিক। তো যে বছরে এই প্রশ্নটি এসেছিল কোন একটি পরীক্ষাতে, তাতে কিন্তু এই অ্যাটমিক নাম্বারগুলি বলে দেওয়া ছিল। তবে সবসময় যে তুমি এতটা সৌভাগ্যবান হবে তা নয়। তাই ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড গুলোকে একদম 1 থেকে 14 অবধি তুমি মনে রাখার চেষ্টা করবে, সেটা তোমার জন্য ভালো। আর এই প্রবলেমটাকে আমি আপ বাউ এর সাহায্যে সলভ করার চেষ্টা করছি। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 7s 7p। দেখো ভাই ব্যাপারটা তো এবার জাস্ট লাইনগুলোকে তুমি কেটে দাও। এবার পরপর লিখে যাওয়া যাক। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10। আচ্ছা, এইখানে 30টা হয়ে গেল। 3d এর পরে রয়েছে 4p, তাহলে 4p6 5s2 4d10 5p6। দেখি তো কটা হলো, 36 38 48 6 54টা হলো। তার মানে এখানে 5s2 5p6 চলে এসেছে। ঠিক আছে, এবার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডনের কথা মনে করো। এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n 1 2 3 4 5 6। আমার এই 5টা নিয়ে কাজ। তাহলে এইখানে আমি জেননের ইলেকট্রনিক কনফিগারেশনটি পেয়ে গেলাম। ওকে, আমি তোমাকে বুঝিয়ে বুঝিয়ে করছি বলে সময় লাগছে, না হলে কিন্তু এখানে সময় লাগার সেরকম কিছু নেই। এবারে একটা একটাকে ধরে আলোচনা করা যাক। যেমন ধরো ডি তে রয়েছে সামারিয়াম 62। তো তাহলে
এখানে কনফিগারেশনটা হবে জেনন 54টা হলো, তার মানে হচ্ছে 5p পর্যন্ত হয়ে গেছে। এবারে 6s আসবে, 6s2 কটা হলো? 56টা। তারপরে 4f6, তাহলে 54 2 56 6 62। তবে এখানে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তখন 6s1 4f7 হবে। তবে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 3d আর 4s এর জন্য এমটি অরবিটালের ক্ষেত্রে 4s এর এনার্জি কম থাকে, কিন্তু যখন ইলেকট্রন চলে আসে দুজনেরই এনার্জি লোয়ারিং হয়। তার মধ্যে 3dটা অনেক বেশি হয়। একই জিনিস কিন্তু এক্ষেত্রেও ঘটে। যদি আমি সেভাবে দেখি তো 6s এর এনার্জি আর 4f এর এনার্জির মধ্যে 6s এরটা কম। এটা যখন এমটি থাকে, তো যখন ফিল্ড হয়ে যায় তখন দুজনেরই এনার্জি কমে যায়, ফলে 4f এর এনার্জিটা আরোই নিচে নেমে যায়। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে এখানেও এনার্জির যে ক্রমটা আছে বা অর্ডারটা, এটা রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে? 4f7 6s1। ওকে, তাহলে সামারিয়াম 2+ এর জন্য একটা ইলেকট্রন এখান থেকে যাবে আর একটা এখান থেকে যাবে, ফলে 4f6 হলো। এবার 4f6 এর ছবিটাকে এঁকে ফেলা যাক। 1 2 3 4 5 6, আর একটা ঘর ফাঁকা। তাহলে তো এখানে 6 আনপেয়ার্ড ইলেকট্রনস রয়ে গেল। তাহলে অবশ্যই এটা প্যারাম্যাগনেটিক, কিন্তু জানতে চাওয়া হয়েছে ডায়াম্যাগনেটিক, তাহলে এটি আমার প্রশ্নের উত্তর হতে পারে না। আমি এটা প্রথমে করেছি কেন? এর অ্যাটমিক নাম্বারটা সবচেয়ে কম বলে। এরপরে ইউরোপিয়ামে যাচ্ছি, যার অ্যাটমিক নাম্বার 63। তাহলে ইউরোপিয়াম 63 জেননের কনফিগারেশনের পরে 6s2 4f7, ঠিক এই জায়গাটাতে একটা বাড়বে, এই তো আগেরটির মতো। এবং এখানেও একই রকম ভাবে এনার্জির যেটা অর্ডার সেটা উল্টে যাবে। তাহলে ইউরোপিয়াম 2+ এর দুটো ইলেকট্রন এখান থেকে চলে যাবে, এই জায়গাটায় পড়ে থাকবে 4f7। তাহলে যদি 4f7 হয়, তাহলে তো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস এক্ষেত্রে হয়ে যাবে 7টা। তো তাহলেও তো এটা প্যারাম্যাগনেটিক হয়ে যাবে। তাহলে এটিও আমার প্রশ্নের উত্তর হতে পারে না। 62 পরে 63 আসা যাক গ্যাডোলিনিয়ামে। পরে 64 জেনন 6s2 4f8 আর 5d0। কিন্তু f অরবিটাল কি করে যে একটা ইলেকট্রন ডি কে দিয়ে দেয়। কেন দিয়ে দেয়? যাতে সে হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন পেতে পারে।
তবে এখানেও কিন্তু এনার্জির অর্ডার পাল্টে যায়, 6s সবচেয়ে শেষে চলে যায়। তো তাহলে যদি এর +2 হয়, তো এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, তখন এখানে 7টা Fa আনপেয়ার, ডিতে একটা আনপেয়ার, টোটাল 8টা আনপেয়ার ইলেকট্রনের উপস্থিতি আমরা দেখতে পারবো। তার মানে এটাও কিন্তু অবশ্যই প্যারাম্যাগনেটিক হবে। তাহলে পড়ে থাকলো বি, এটাই উত্তর হবে, কিন্তু আমি এটাও করে দেখাতে চাই তোমাকে। তো বিতে চলে এসো, ইটারবিয়াম 70, জেনন, তারপরে 6s2, তাহলে কত হলো 54, 2 56, এখানে ছিল 54, এখানে হলো 56, 70 হতে হলে এখানে আরো 14টা থাকতে হবে। একই রকম ভাবে এখানেও এনার্জির লোয়ারিং হবে, হয়ে 4f14 আর 6s2 হবে। এই যে 6s2টা ইটারবিয়াম +2 যখন হবে, এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, পড়ে থাকবে 4f14। 4f14 এ কিন্তু সমস্ত ইলেকট্রনিক পেয়ার আছে, সেখানে তুমি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাবে না। কিরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এখানে কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, সুতরাং এটা ডায়াম্যাগনেটিক। আসা যাক পরবর্তী প্রশ্নে। বলছে দ্য রিজন ফর গ্রেটার রেঞ্জ অফ অক্সিডেশন স্টেটস ইন অ্যাক্টিনয়েডস ইজ অ্যাট্রিবিউটেড টু। অপশনগুলো তুমি পড়বে, আমি কারেক্টটা বুঝিয়ে দিচ্ছি। এখানে 5f 6d 7s লেভেলস হ্যাভিং কম্পেয়ারেবল এনার্জিস, অর্থাৎ যেটা বলতে চাইছে যে এরা ক্লোজলি স্পেসড এনার্জি স্টেটস। তো কি হয়েছে, একটা কথার কথা দেখো, ধরো ম্যাগনেসিয়াম, এর 12টা ইলেকট্রন, এর কনফিগারেশন তুমি লেখো কিভাবে, 1s2 2s2 2p6 3s2। এবার এইখান থেকে যখন দুটো ইলেকট্রন চলে যায় তখন ম্যাগনেসিয়াম +2 হয়, এখানে দুটো নেট পজিটিভ চার্জ থাকে, তখন তারা এই p6 ইলেকট্রনকে আরো টানতে থাকে, আকৃতি ছোট হয়ে যায়। শুধু তাই নয়, এই 2 আর 3 এর মধ্যে এনার্জির গ্যাপটাও অনেকখানি। এবার তুমি ভাবো এই এনার্জির গ্যাপটা যদি এতটা না থাকতো, যদি এরা খুব ক্লোজলি স্পেসড হতো, তাহলে কিন্তু অক্সিডেশন, তাহলে কিন্তু এখান থেকেও ইলেকট্রন যেতে পারতো, যে কেসটা হয়েছে ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড গুলোর ক্ষেত্রে। এদেরকে সাধারণভাবে এরকম ভাবে লিখছি আর কি। এখানে অ্যাক্টিনয়েডের কথা বলা হয়েছে, কিন্তু তাই মুছে দিচ্ছি, নাহলে কনফিউশন হতে পারে। বাকি যেগুলো রয়েছে 4f and 5d, না এটা নয়। কেন এটা নয়, তার কারণ হচ্ছে এটা ফর ল্যান্থানয়েডস। তারপরে বলছে দ্য রেডিও অ্যাক্টিভ নেচার অফ অ্যাক্টিনয়েডস, এর সঙ্গে এর কিছু সম্পর্ক নেই, সম্পর্কহীন। তারপরে বলছে অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন, হ্যাঁ অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন আছে, কিন্তু তার সাথে এত অক্সিডেশন স্টেটের সম্পর্ক নেই, সেটা আছে অপশন বি এর ক্ষেত্রে। আশা করি বোঝা গেল। আসা যাক পরবর্তী প্রশ্ন। বলছে দ্য ল্যান্থানয়েড আয়ন দ্যাট উড শো কালার ইজ। দেখো আমি তোমাকে বলেছিলাম না যে একটু আগে, যে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো মনে রাখবে, যে বছরে এই প্রশ্নটা এসেছিল আর কি, সে বছরে কিন্তু কোনো অ্যাটমিক নাম্বার বলে দেয়নি। এবার এটা যেহেতু আমি জানি, আমি তোমাকে বলতে পারছি যে এখানে 4f0 থাকে, এখানে থাকে 4f7, এখানে থাকে 4f14, এগুলো স্টেবল। আর একটু আগেই আমরা যেহেতু সামারিয়ামটা করেছি, তো সেখান থেকে আমরা দেখতে পাই
যে যদি এখানে +3 হতো তো এখানে হতো হচ্ছে তোমার 62 ছিল, 54, 2 56, 6 62। হ্যাঁ, তাহলে এখানে হতো তোমার 4F5, এখানে 6টা আছে, ওখানে 4F5 হতো। তাহলে এটা হচ্ছে ফিল্ড, এটাও হচ্ছে ফিল্ড, এটা হলো হাফ ফিল্ড। তাহলে ট্রানজিশনটা কোথায় হবে? এইখানে হবে, এবং এর ফলে কালার দেখা যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। এসো পরবর্তী প্রশ্নে, দ্য ইলেকট্রোড পোটেনশিয়াল অফ M2+M অর 3D সিরিজ এলিমেন্ট শো পজিটিভ ভ্যালু ফর। আচ্ছা, এটা কিন্তু এনসিইআরটি টেক্সট বুকের থেকেই প্রশ্নটি এসেছে, তবে এটাকে আমি ব্যাখ্যা করতে চাই একটু অন্যভাবে। এর উত্তর তোমরা জানো, আমি পড়িয়েওছি। কপার, দেখো এটা কিভাবে বোঝাতে চাইছি। কপারের 29টা ইলেকট্রন, একে যদি আমি সাজাই তাহলে 3D10 4s1 হবে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন চলে গিয়ে যখন Cu+ হবে তার কনফিগারেশন হবে 3D10, যেটা কিনা একটা ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 1। এবার আয়োনাইজেশন এনার্জি 2টা হচ্ছে ভেরি হাই, কারণ তোমাকে ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ভাঙতে হবে। এরপরে এখানে যে হাইড্রেশন এনথালপিটা আসবে সেটা এই Cu+, ফার্স্ট আর সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিকে অতটা কম্পেনসেট করতে পারে না সহজে, অর্থাৎ Cu থেকে Cu2+ আসার টেন্ডেন্সি কম। এই কারণেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা অ্যাক্টিভিটি সিরিজ অফ মেটাল, সেখানে হাইড্রোজেনের তলায় কপারের অবস্থান। কেমন? তার মানে হচ্ছে যে Cu থেকে Cu2+ আসার টেন্ডেন্সি বেশি নয়, নেগেটিভ। তার কারণ এই হাই ভ্যালুটার জন্য, এই ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য। তাহলে এ যদি এখানে একটা নেগেটিভ টেন্ডেন্সি শো করে, তাহলে উল্টো ব্যাপারটা এই যখন এখানে আসবে তখন পজিটিভ টেন্ডেন্সি শো করবে, সেইটাই এখানে বলেছে পজিটিভ ভ্যালু। অর্থাৎ আমরা জিনিসটাকে একটু উল্টে দেখলাম। 8-এর দাগেরটায় এসো, আমাকে ইনকারেক্ট স্টেটমেন্ট খুঁজে বার করতে হবে। বলছে actinoids are highly reactive metals, especially when finely divided. Yes, correct. Actinoid contraction is greater for element to element than lanthanoid contraction. Yes, এটাও কারেক্ট। তার কারণটা হচ্ছে 5f orbital is more diffused than 4f orbital। এর ফলে স্ক্রিনিং এফেক্ট আরো কম। আর এখানে রিজনটা কি? যখন ফাইনলি ডিভাইডেড থাকে তখন সারফেস এরিয়াটা বেড়ে যায়। এর ফলে এরা তো হেটেরোজিনিয়াস ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এক্সটেন্ট অফ অ্যাডজর্পশন ইনক্রিজ করে যায়।
সিতে আসা যাক, মোস্ট ট্রাইভ্যালেন্ট ল্যান্থানয়েড আয়নস আর কালারলেস ইন দ্য সলিড স্টেট। না না, এদের কালারও থাকে। এখানে ইলেকট্রনিক ট্রানজিশন সম্ভব, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যখন যায়। আটের দাগে চলে আসো, ল্যান্থানয়েডস আর গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। অবশ্যই, তাহলে অ্যান্সার হলো কোনটা? অপশন সি। আর এখানে এমনটা কেন হয়? তার কারণ ল্যান্থানয়েডরা সবাই মেটাল, এবং মেটালরা কিন্তু, মেটালদের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। তাহলে অল ল্যান্থানয়েডস অ্যান্ড অ্যাক্টিনয়েডস আর মেটালস, ঠিক আছে? তাহলে এরা তো তাপ আর তড়িৎ পরিবহন করবেই। পরের প্রশ্নটিতে চলে এসো। এখানে বলছে যে নিচের কোনটা ইনকারেক্ট। তো এখানেও কিন্তু এইটি আমি তোমাকে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে পড়িয়েছিলাম, হয়তো তোমার মনে আছে বা নেই। চলো আবার করে ফেলি। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এখানে আমি যা বলবো সবই কিন্তু এদের +2 অক্সিডেশন স্টেটের জন্য প্রযোজ্য। এবার আগের পাতায় চলো, কি রয়েছে? ভ্যানাডিয়াম 2+, এটা 3-এর দাগে আছে, তাহলে 3d3। তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন কটা হচ্ছে? একটা, দুটো, তিনটা। এবার প্যারাম্যাগনেটিজমটা তুমি মাপবে কি করে? ম্যাগনেটিক মোমেন্ট কত? √n ইন্টু n+2 বোর ম্যাগনেটন। এই এনটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। তাহলে যার নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি, তার ক্ষেত্রে কিন্তু প্যারাম্যাগনেটিজম তত বেশি। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট ইজ দ্য measure of paramagnetism. ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। ক্রোমিয়াম 3d4, কারণ 4-এর দাগে আছে। ম্যাঙ্গানিজ 5-এ আসছে 3d5, আর এ হচ্ছে 3d6। তো এখানে তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন গুলো, এখানে 4টা, এখানে 5টা, আর এখানেও কিন্তু 4টাই হবে। তার কারণ 1 2 3 4 5, এখানে 6, তাহলে এখানেও কিন্তু এই 4টেই হলো। তাহলে মোস্ট প্যারাম্যাগনেটিক কোনটা? ম্যাঙ্গানিজ। আর লিস্ট কোনটা? সেটা হচ্ছে ভ্যানাডিয়াম। এসো দেখি এখানে কি করেছে। ম্যাঙ্গানিজ কিন্তু মোস্ট নেই, সেই কারণেই এটি কাটা, এটি ইনকারেক্ট। ওকে, এরকমও আসবে যে সবগুলো 4টে অপশনের মধ্যে 4টেকে তুমি পাজল হয়ে যাচ্ছ, কিন্তু একটা না একটা পেয়ে যাবে যেটা তোমার জানা। এই যে প্রশ্নটি, কোনটি ফেরোম্যাগনেটিক? ফেরোম্যাগনেটিক মানে যাকে চুম্বকে পরিণত করা যায়, যেমন ধরো লোহা, নিকেল, কোবাল্ট। এই প্রশ্নটি অবশ্য এনসিইআরটি টেক্সট বুকের থেকেই এসেছে, যেহেতু এটা ইনফরমেটিভ, এবং সলিড স্টেটের শেষ পাতাতে এটি রয়েছে। CR02 হবে এর উত্তর। আসা যাক কোশ্চেন নাম্বার 11-তে। এখানে বলছে টাইটেনিয়ামের ক্ষেত্রে এনার্জির ক্রমটা কি হবে অরবিটালের। 22টা আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d2। তাহলে এখানে এলো 20 আর এখানে 22। এবারে কি হয়? এনার্জি স্টেটের অদল বদল হয়।
3d2 তারপরে 4s। কেন একটু আগে আমি কারণ ব্যাখ্যাও করেছি, আবারও বলছি যে এমপ্টি অবস্থাতে যা থাকে এনার্জি, যখন ইলেকট্রন ফিল্ড হয়ে যায় তখন কিন্তু 3d এর এনার্জিটা আরোই কমে যায়। ওকে, একটু আগেই আমরা তো পড়েছি ব্যাপারটা, 4s হবে এটা নিয়ে। তাহলে কি হলো এখানে, হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ এনার্জি? সবচেয়ে বেশি এদের মধ্যে এনার্জি হচ্ছে 4s এর। এখানে বোধহয় ছোট থেকে বড় সাজিয়েছে, তাহলে 3s, তারপরে 3d, 3p, তারপরে 3d, তারপরে 4s, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। এবার তোমার আপাতভাবে দেখে মনে হবে যে কেন সিটাই তো হতো, এই যে 4s আর 3d অ্যানোমালি, আপ বাউতে তো আগে 4s আসে, কিন্তু তোমাকে তাহলে এই ব্যাপারটা মনে রাখতে হবে যে 3d টার এনার্জি লোয়ারিংটা বেশি হয়। চলে আসা যাক কোশ্চেন নাম্বার 12 এ। বলছে Fe2+ আর Fe3+ এর এখানে কালারটা কি? দেখো, এটাও আমরা জানি যে Fe2+ এর কালারটা গ্রিন হয় আর Fe3+ এর কালারটা ইয়েলো হয়। তোমরা দেখে থাকবে যে সমস্ত জায়গাতে জলে প্রচুর আয়রন থাকে, সেখানে জলের মধ্যে যে অ্যাকোয়া সলিবল Fe2+ থাকে, এরিয়াল অক্সিডেশন হয়ে সেটা Fe3+ হয়ে যায় এবং জলের বোতলের তলায় কেমন হলুদ টাইপের প্রেসিপিটেশন পড়ে থাকে, বোতলগুলো নষ্ট হয়ে যায়। এটা একটা সাধারণ জ্ঞান এবং 12টার অ্যান্সার হবে তাহলে অপশন ডি। আচ্ছা, এবার এখানে চলে আসো, যেখানে +3 স্টেটের ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3d5। তোমরা এখানে প্রত্যেকটা করে দেখবে, কিন্তু আমি যেহেতু তোমাকে একটু আগেই করে দেখালাম এই কায়দাটা, আয়রনের ক্ষেত্রে +2 তে ওইভাবে হাত গুনলে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, তার মানে 3d6 এ আসে। তাহলে আমি যদি এখান থেকে একটা ইলেকট্রন আরো নিয়ে নিই, অর্থাৎ Fe3+ করে দিই, তাহলে 3d5 হবে। অর্থাৎ এই টেকনিকটা কতটাই যে কাজে লাগে সেটা বলে বোঝানো যায় না। যাই হোক, মন দিয়ে এগুলিকে কপি করবে এবং